নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে, যার বিষয়বস্তু হচ্ছে যুক্তাক্ষর। তো এর আগের ভিডিওগুলিতে আমরা সংস্কৃত স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং সংখ্যা এবং স্বরচিহ্ন এগুলো প্রত্যেকেই শিখেছি। তো আজকে আমরা শিখব যুক্তাক্ষর। এবং তো যুক্তাক্ষর তো আমরা শিখবো, তার আগে কয়েকটি যুক্তাক্ষর লেখার নিয়ম আমি বলতে চাই। তো প্রথমে আমাদের খেয়াল করতে হবে সংস্কৃত যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে বা যে স্বরবর্ণগুলো রয়েছে, আমি বলেছিলাম লেখার সময়, তাও একবার মনে করিয়ে দিই যে প্রত্যেকটা বর্ণে এরকম একটি করে দণ্ড রয়েছে। সেই দ্বন্দ্বটাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, কিভাবে ভাগ করব? কোনো বর্ণের শেষে এই দ্বন্দ্বটাকে আমরা দেখতে পাবো, কারুর মাঝখানে দেখতে পাবো, এবং কোনো কোনো বর্ণের একদম প্রথমে মাত্রার নিচে এইভাবে এইরকম ছোট্ট করে আমরা দেখতে পাবো। তাহলে তিন ভাগে আমরা ভাগ করলাম। যুক্তাক্ষর লেখাটাকে আরো সহজ করার জন্য আমরা এই দ্বন্দ্ব হিসাবে বা এই রেখা হিসাবে আমরা তিন ভাগে ভাগ করলাম। কি কি? কারুর শেষে, কারুর মাঝখানে এবং কারুর প্রথমে ছোট্ট আকারে। তাহলে আমরা যদি এই দ্বন্দ্বগুলোকে তিনটে ভাগে ভাগ করি এবং যদি লেখাগুলো দেখে নিই যে কি কি লেখা হতে পারে, এই দ্বন্দ্বটা যদি আমরা প্রথমে প্রথমে বা মাঝে দিয়ে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ক এবং ফ। তাহলে দ্বন্দ্বটাকে মাঝে দিয়ে আমরা পেলাম, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ফ। এবার দ্বন্দ্বটাকে শেষে দিলে আমরা বেশি সংখ্যক বর্ণ পাবো, খ, গ, চ, তারপরে মূর্ধন্য, বর্গীয় জ, ইং, তারপরে আছে তোমার প, ব, ম, ভ। আমরা যে ব্যঞ্জন বর্ণগুলো শিখেছি সেই বর্ণগুলো হিসাবে তাহলে এখানে কি পেলাম? বর্ণটা মাঝে দিয়ে দুটো মাত্র বর্ণ পেলাম, কিন্তু এই যে শেষে দ্বন্দ্বটাকে রেখে আমরা কিন্তু অনেকগুলো ব্যঞ্জন বর্ণকে পাবো। আর যদি আমরা একদম প্রথমে এরকম ভাবে যে ছোট্ট দ্বন্দ্বটা রয়েছে সেটাকে রেখে দেখি, তাহলে পাবো উং, ড, ট, ঠ। মানে এখানে কিন্তু আরো আছে, ঠিক আছে, অন্তের জ, অনেক আছে। আর এখানে হচ্ছে উঙ্গ পাবো, ড পাবো, ট পাবো, ঠ পাবো। তাহলে এইভাবে আমরা আরো আছে, ঠিক আছে, এখানেও আরো আছে। সব থেকে বেশি হচ্ছে দ্বন্দ্বের শেষের বর্ণগুলো সংখ্যায় বেশি, এবং উপরের তারপরে এইটা পাবো এবং তারপরে এইটা পাবো, ঠিক আছে। তো তাহলে যদি এইভাবে ভাগ করে নিই তাহলে আমাদের যুক্তাক্ষরগুলো লিখতে সুবিধা হবে। তো এবার আমরা দেখব জফলা যোগে। জফলা যোগে বলতে কি দেখব না, এর আগে তো আমরা বর্ণটাকে তিনটে ভাগে ভাগ করলাম। তো যে সমস্ত বর্ণের শেষে দণ্ড রয়েছে সেই দ্বন্দ্বটা বাদ চলে যাবে। ফর এক্সাম্পল, ধরো গয় জফলা। তো এখানে গ আমি বাংলায় লিখেছি, বাংলায় লিখে তোমাদের দেবনাগরীতে দেখাবো। গয় জফলা। তাহলে দেবনাগরীতে জফলা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, মানে যেটা অন্তের জ সেটাই হচ্ছে জফলা। তাহলে কি বললাম? যেটা প্রথমে থাকবে তার দ্বন্দ্বটা, শেষের দ্বন্দ্বটা বাদ চলে যাবে, আর জফলাটা আমাকে পুরোটাই লিখতে হবে। তাহলে এই গ শেষেরটা বাদ, এই
জ হয়ে গেল গয় জফলা। পয় জফলা। শেষে যেটা থাকবে সেটাকে পুরো লিখবো, প্রথমেরটাকে অর্ধেক লিখবো। তাহলে শেষে আছে জফলা, জফলাটাকে আমরা পুরো লিখলাম। প্রথমে আছে প, পটাকে আমরা অর্ধেক লিখলাম, অর্থাৎ এই দ্বন্দ্বটা বাদ দিয়ে দিলাম। এবার ধরো দেখছি কয় জফলা। এটা কিন্তু আমরা যে দ্বন্দ্বের ভাগ করেছি সেই ভাগের একদম ওই যে ক আর ফ এর মাঝে যে দাগ, সেই দাগের মধ্যে আমরা এটাকে ফেলেছি। তাহলে এটা কি করব না, যদি আমরা কয়ের এই আঁকড়িটাকে বাদ দিয়ে দিই তাহলে সেটাকে মনে হবে ব। সুতরাং এটাকে আমাদের পুরোটাই লিখতে হবে, অর্থাৎ জফলা মানে শেষেরটা আমরা পুরো লিখছি, আর প্রথমেরটাকেও আমরা অর্ধেক লিখতে পারবো না। তার জন্য এই আঁকড়িটা আমাদের দিতে হবে, তবেই গিয়ে আমরা এটাকে ক বলে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে যেগুলোর শেষে দাগ রয়েছে, দণ্ড রয়েছে, সেগুলোকে অর্ধেক লিখব, এবং যেগুলোর মাঝে দাগ রয়েছে সেগুলো আমাদের পুরোটাই লিখতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখব আবার চয় জফলা। তাহলে বলেছি প্রথমেরটা অর্ধেক এবং শেষেরটা পুরো। তাহলে শেষে জ আছে, জ পুরো, আর প্রথমেরটা অর্ধেক, অর্থাৎ চটা অর্ধেক। চয়ের যে শেষের দণ্ডটা ছিল সেটা বাদ চলে গেল। তারপরে দেখব বয় জফলা। জফলা পুরো, অর্থাৎ শেষে এটা আছে তাই জন্য এটা পুরো। প্রথমে আছে ব, বটা অর্ধেক, অর্থাৎ বয়ের দণ্ড বাদ চলে গেল। এইভাবে ময় জফলা, তো জফলা পুরো, ম অর্ধেক। তাহলে কি হলো দেখো, এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে যেটা শেষে থাকবে সেটা পুরো লিখতে হবে, যেটা প্রথমে থাকবে সেটা অর্ধেক লিখতে হবে। কোন ক্ষেত্রে না, যাদের শেষে দণ্ড সেই ক্ষেত্রে। এরপর যেটা যাদের মাঝে দণ্ড, সেক্ষেত্রে কি পেলাম যে মাঝে দণ্ডর ক্ষেত্রে কি হবে না, পুরোটাই লিখতে হবে, না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না। কও পুরো লিখতে হবে, জফলাও পুরো লিখতে হবে। আবার যদি এই যে আরেকটা বলি ফয় জফলা, তো ফয় জফলার ক্ষেত্রে কি হবে দেখো, জফলা পুরো লিখলাম, ফও আমাদের পুরো লিখতে হবে, না হলে যদি আঁকড়ি না দিই তাহলে মনে হবে যেটা আমরা প লিখেছি। সেক্ষেত্রে আমাদের ফ পুরো লিখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব যে সমস্ত বর্ণের মাত্রার পরে ছোট দাগ, যেমন টয় জফলা। তো এগুলো আমরা কিভাবে লিখব দেখো, এই মাত্রার পরে একটা ছোট্ট দণ্ড, এই লিখলাম ট, এরপর এখান থেকে জফলা লিখলাম। ঠিক আছে, মানে টটা কিন্তু আমরা কোনোভাবে বাদ দিলাম না, এবং টয়ের যে ছোট দণ্ড রয়েছে সেটাকেও বাদ দিলাম না। তাহলে যদি এখানে কারণ কোনো কিছু বাদ দেওয়া নেই, পুরোটাই আমাদের লিখতে হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কেবলমাত্র যাদের শেষে দণ্ড রয়েছে তাদের সেই দ্বন্দ্বটা বাদ চলে যাবে যুক্তাক্ষর লেখার সময়। যাদের মাঝে দণ্ড রয়েছে সেটাকে পুরো লিখতে হবে সেই বর্ণটিকে, এবং যে সমস্ত বর্ণের মাত্রার পরে ছোট দ্বন্দ্ব রয়েছে সেগুলোকেও আমাদের পুরো লিখতে হবে। এরপর ঠয় জফলা। তাহলে এই হচ্ছে ঠ, এই হচ্ছে জফলা। ডয় জফলা, এই ড, এই জফলা। ঠিক আছে, এই হচ্ছে যেমন দেখো ছয় জফলা, ছয়ের কিন্তু প্রথমে দণ্ড নেই, আছে শেষে এই, তাহলে এই ছয়
জফলা। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে ছোট দণ্ডের বর্ণদের যুক্তা মানে জফলা যোগ। এরপর দুটো জিনিস দেখাবো, জফলার মধ্যেই পড়ে সেটা। একটা হচ্ছে দুটোই হচ্ছে ব্যতিক্রম, একটা হচ্ছে হয় জফলা আর একটা হচ্ছে দয় জফলা। এগুলো একটু অন্যভাবে লিখবো আমরা। হয় জফলা, তো হ লিখলাম। হয়ের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যা কিছু লিখি না কেন আমাদের দেবনাগরীতে হয়ের ক্ষেত্রে যাই কিছু লিখি না কেন, যুক্তাক্ষর জফলা রফলা, হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে হচ্ছে সবকিছু আমরা এই সেকেন্ড পার্টটার মধ্যে লিখবো। তাহলে এখানে আমরা জফলা করব, এই জফলা মানে এই সেকেন্ড পার্টটার মধ্যে আমরা জফলাটাকে লিখলাম। দয় জফলার ক্ষেত্রে কি, এই তো দ, এটা তো আমরা দ লিখি, তো এই যে একটু দাগ বেরিয়ে গেছে এটাকে আমরা ছেড়ে দেব না, এই দাগটাকে ঘুরিয়ে এই সোজা তুলে দেব, এটা হয়ে যাবে দয় জফলা। এই দুটো হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, আশা করছি এরপরে বাকি যে জফলাগুলো দেখালাম না তোমরা প্রত্যেকেই পারবে। আরেকটা দেখিয়ে দিই, মূর্ধন্যয় জফলা। এই এর দণ্ডটা হবে না, এখান থেকে জফলা। ঠিক আছে, বাকি সব জফলা তোমরা পারবে। আচ্ছা এরপরে আমরা দেখব যুক্তাক্ষরের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে রফলা। জফলা শিখলাম, এবার শিখবো রফলা। রফলাটা খুব সোজা, যেমন কয় রফলা, এই ক এই রফলা। এখানে কোনো কিছু বাদ দেওয়ার নেই। জফলার ক্ষেত্রে যেমন দ্বন্দ্ব বাদ দিতে হয়েছে, হ্যাঁ এখানে কোনো কিছু বাদ দেব না, যেটা বর্ণ সেটাকে পুরো লিখবো, লিখে খালি একটা নিচ থেকে ক্যাটচা দাগ দেব। এটাই হচ্ছে রফলার নিয়ম। গয় রফলা, আচ্ছা ঘয় রফলা। ঠিক আছে, এবার দেখো পয় রফলা। আচ্ছা এবার দেখবো আমরা কয়েকটা ব্যতিক্রম, যেমন তালবিস্ময় রফলা। দন্তেশ্বয় রফলাটাকে ঠিক ব্যতিক্রম বলা যায় না, ওটা সোজা, তো হয় রফলা। আচ্ছা তালবিস্ময় রফলা দেখো, এই দিয়ে এই, ঠিক আছে এখান থেকে এই দাগ, এখান থেকে এই দাগ, এটা হচ্ছে তালবিস্ময় রফলা। তাহলে কিরকম দেখালাম, একদম এই দিয়ে এই এই এই, এটা হচ্ছে তালবিস্ময় রফলা। দন্তেশ্বয় রফলা সোজা, এটাকে ঠিক ব্যতিক্রম বলবো না, তবে এই কোণ থেকে হচ্ছে এর দাগটা হবে। হয় রফলা, হয় রফলার ক্ষেত্রে বলেছিলাম যা কিছু হবে এই সেকেন্ড পার্টটার মধ্যে হবে, তো এই সেকেন্ড পার্টটার মধ্যে একটা ক্যাটচে দাগ। আচ্ছা এবার দেখো দয় রফলা, টয় রফলা। তাহলে দয় রফলা কেমন দেখবো, এই দ লিখে নিলাম আমরা, এবার এদিক থেকে একটা দাগ দিয়ে দেব, এটা হয়ে যাবে দয় রফলা। টয় রফলার ক্ষেত্রে হবে এই ট, টয়ের নিচে একটা উল্টো ভি দিয়ে দেব, এটা হয়ে যাবে টয় রফলা। ঠিক আছে, মোটামুটি এইটা এইটা এই দুটো একটু ব্যতিক্রম মতো লাগলো আমার মনে হয়। তো বাকি যে বর্ণ সংযোগে রফলা রয়েছে আশা করছি তোমরা পারবে, তাও যদি না পারো কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব।
আচ্ছা, এবার দেখো আমরা শিখবো রেফ। তো রেফটাও খুব সোজা, রেফ সংযোগ। যেমন কয় রেফ, কয় রেফ। কিচ্ছু না, খালি আমরা বর্ণটিকে লিখব, লিখে এদিকে আমাদের একার হয়, দেবনাগরীতে এদিকে একার হয়, একারের বিপরীতে এই দিয়ে এই, গয় রেফ একারের বিপরীতে, পয় রেফ একারের বিপরীতে, এই, ব্যাস। এই মানে সমস্ত বর্ণের ঠিক যেদিকে একার হবে তার বিপরীতে হচ্ছে রেফ। তো আজকে আমরা তাহলে শিখলাম জফলা, রফলা এবং রেফ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে যে কয় ব, ময় ব, কয় ম, মানে আরো যে সমস্ত দুটো বর্ণের সংযোগ যেটা বলা হয়, আমরা সেটা শিখব। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন তোমাদের হেল্প করতে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে। আর ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে। নমস্কার।